রসুলপুর নামক গ্রামে মায়াদেবী তার স্বামী অখিলেশ এবং তার দুই মেয়ে মিতালি এবং মীনাক্ষীকে নিয়ে থাকত। অখিলেশ একটি কোম্পানিতে চাকরি করত এবং তাদের সংসার মোটামুটি ভালোই চলতো। যেহেতু অখিলেশ ভালো টাকায় রোজগার করত, তাই মায়াদেবীকে আর কোনো রকমের কাজ করতে হতো না, অর্থাৎ মায়াদেবী ঘরের কাজকর্মই করতেন। তাদের সংসার জীবন খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎই অখিলেশ বাবু একটি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকেই তাদের সংসারের অবনতি শুরু হতে থাকে। মা, প্রতিদিন কি সব খাবার বানিয়ে দাও তুমি? বাবা যখন ছিল তখন আমরা কত ভালো খাবার খেতাম, আর এখন তুমি আমাদেরকে শুধু রুটি আর তরকারি করে দাও সকালে, আর টিফিনেও কোনো ভালো খাবার দাও না, সেই মুড়ি চানাচুর দিয়ে দাও। আমরা প্রতিদিন টিফিন খেতেও পারি না। কি করব বল মা, আগে তো আমাদের অবস্থা খুব ভালোই ছিল, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। আর তাছাড়া আমি তো সেরকম কিছু একটা কাজকর্ম জানতাম না। এখন সামনের একটা কোম্পানিতে চাকরি করে যা টাকা রোজগার করি তাই দিয়ে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করি। মাথার উপর ছাদটা তৈরি করে দিয়ে গেছিল তোর বাবা, তাই একটু রেহাই, নইলে তো মাথা গোজার ঠাঁইটুকুও ছিল না। এখন তোরা এই সমস্ত কথা বুঝতে পারবি না রে মা, তোরা এখন অনেক ছোট, তোরা আগে একটু বড় হ, তারপর ঠিকই বুঝবি। এরকম ভাবে মায়াদেবী খুবই দুঃখ করত মেয়েদেরকে ভালো খাবার দাবার না খাওয়াতে পারার জন্য এবং তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা না দিতে পারার জন্য। এরকম ভাবেই দেখতে দেখতে মিতালি এবং মীনাক্ষী বড় হয়ে উঠল। এখন তারা বিবাহযোগ্যা হয়ে উঠেছে, কিন্তু তাদের বাড়ির অবস্থা সেরকম ভালোভাবে একটা বদলায়নি। যেহেতু মিতালি এবং মীনাক্ষী দুজনেই দেখতে খুব সুন্দরী ছিল, তাই তাদের খুব বড়লোক বাড়ি থেকে একটি দেখাশুনো এলো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এরকম ভাবে সীমা দেবী মায়াদেবীদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করলেন। কিছুক্ষণ ডাকাডাকির পর মায়াদেবী বেরিয়ে এলেন। হ্যাঁ বলুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি সুদূর কলকাতা থেকে এসেছি। আসলে আমি আমার দুই ছেলের জন্য দুটি বিবাহযোগ্যা মেয়ের সন্ধান করছিলাম। হঠাৎ করেই আপনাদের গ্রামে এসে মিতালি এবং মীনাক্ষীকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। সবার কাছে খবর নিয়ে জানতে পারলাম আপনি ওদের মা, তাই আর দেরি না করেই আপনার কাছে এলাম। আপনার দুই মেয়েকে আমি আমার দুই ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই এই প্রস্তাব নিয়ে। আপনার কি কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে আমাকে বলতে পারেন। কি বলছেন? আপত্তি কেন থাকবে? এ তো আমার মেয়েদের ভাগ্য যে আপনাদের মতো পরিবার থেকে আমার মেয়েদের দেখাশুনো এসেছে। আসলে আমার একটাই চিন্তা, আমি কিন্তু কোনো রকমের যৌতুক দিতে পারবো না। আপনি তো আমার বাড়ির অবস্থা দেখছেনই, কোনো রকম ভাবে আমি একটা কাজ করে সংসার চালাই। মেয়েদেরকে সেরকম একটা ভালোভাবে মানুষও করতে পারিনি, তাই আমার মেয়েদেরকে বৌমা করে নিয়ে যেতে চাইলে কোনো রকম যৌতুক ছাড়াই আপনাকে নিয়ে যেতে হবে। কিন্তু এমা ছিছি, আপনি যৌতুকের কথা ভাবলেন কি করে? আমি আমার ছেলেদের জন্য বৌমা নিতে এসেছি, যৌতুক নিতে আসিনি। আর তাছাড়া ভগবানের কৃপায় আমার যা আছে তাই দিয়েই আমার ছেলেদের সুন্দরভাবেই চলে যাবে। আর তাছাড়া আমার ছেলেরাও রোজগার করে ভালোই। আপনি শুধু আপনার মেয়েদেরকে আমার বাড়ির বৌমা হওয়ার অনুমতি দিন, এটুকু দিলেই হবে। এরকম ভাবে মায়াদেবী এবং সীমা দেবী দুজনের কথাবার্তাতে মিতালি এবং মীনাক্ষীর বিয়ে ঠিক হয়ে যায়। মায়াদেবী কিছুটা সময় চেয়ে নেন বিয়ের জোগাড় যন্ত্র করার জন্য। এরকমই একদিন, মা, এগুলো সকাল সকাল কি খাবার বানিয়েছো তুমি? পরোটা আর আলু ভাজা, এই সমস্ত খাবার তুমি আমাদেরকে খাওয়াচ্ছই বা কেন? আমাদের দুদিন পরে বিয়ে হবে কত বড়লোক বাড়িতে, আর এর মধ্যে আমাদের যদি স্কিন খারাপ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? আর তুমি আমাদেরকে এই সময় এই সমস্ত খাবার খাইয়ে শরীর খারাপ করে দেবে নাকি? তোমার মতলবটা কি বলো তো? সকালবেলা আমি বাজারে যেতে পারিনি, তাই তোদেরকে পরোটার সঙ্গে আলু ভাজাই বানিয়ে দিয়েছি। আর তাছাড়া ছোটবেলায় তো তোরা পরোটা আর আলু ভাজা খুব ভালোবেসে খেতিস। আমি ভাবলাম আমার মেয়ে দুটো আর কিছুদিন হলো আমার সঙ্গে আছে, তাই একটু পরোটা আলু ভাজা বানিয়ে দিই। তোদের যে এতটা টেস্টের বদল হয়েছে আমি তো জানতামই না। থাক থাক মা, এখন আর নাকে কান্না কেঁদো না তো তুমি। সকাল থেকে তোমার এই নাকে কান্না দেখতে দেখতে আমার জাস্ট বিরক্তি লাগে। আমরা বোর হয়ে গেছি। আমাদের বন্ধুরা কত ভালো ভালো টিফিন নিয়ে আসে কলেজে, আর তুমি আমাদেরকে সেই রুটি তরকারি না হলে মুড়ি চানাচুর দিয়ে দাও। ভালো লাগে না। যাও তো যাও, তুমি এখন কাজে যাও, আমাদের এখন ডিস্টার্ব করো না। তবে সমস্ত কাজের মাঝে তুমি একটা কাজই ভালো করেছো, যেটা হচ্ছে আমাদের বড়লোক বাড়িতে বিয়ে ঠিক করেছো। এটা ভেবে আমরা খুব খুশি হয়েছি। আর আমাদেরকে অ্যাটলিস্ট এরকম দুঃখ করে কষ্ট করে সংসার চালাতে হবে না।
মায়াদেবী মনে মনে দুঃখ পেলেও মুখে আর কিছু বলল না। সে তার নিজের কাজে চলে গেল এবং তার শেষ সম্বলটুকু বিক্রি করে, অর্থাৎ তার স্বামীর দেওয়া কিছু গয়নাগাটি বিক্রি করে কিছু টাকা জোগাড় করলো মেয়েদের খুব ধুমধাম করে বিয়ে দেবে বলে। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে মীনাক্ষী এবং মিতালির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর দেখ দিদি, আমাদের শ্বশুর বাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। এরা কিন্তু হেভি বড় লোক। সকাল সকাল ব্রেকফাস্টে আমরা কত ধরনের খাবার খেতে পাচ্ছি। কোনোদিন ফ্রেঞ্চ টোস্ট, কোনোদিন ওটস অমলেট, কোনোদিন আবার শুধুমাত্র ফ্রুট জুস, আর তাছাড়া তো বয়েল ভেজিটেবলস, বয়েল এগ, তাছাড়াও বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, এগুলো তো থাকবেই। যাক বাবা, বাড়ির মতো মুড়ি চানাচুর আর রুটি তরকারি থেকে মুক্তি পাওয়া গেছে অ্যাটলিস্ট। আমি তো আর ওই বাড়িতে একদম যেতেই চাই না। আর তাছাড়া ওখানে কোনো এসি নেই, কিছু নেই, খাবার দাবার সুবিধে নেই। এদিকে তো শাশুড়ি মা বিয়ের 7 দিন না যেতে যেতেই বাপের বাড়ি যাওয়ার কথা বলতে শুরু করেছেন। তুই কি বলিস দিদি? মাথা খারাপ নাকি তোর? আবার ওই বাড়িতে যাব? এখানে আমরা কত ভালো লাইফস্টাইল লিড করি বলতো। আমার তো এই কদিনের মধ্যে এমন অভ্যেস হয়ে গেছে যে এসি ছাড়া আমি এখন ঘুমোতেই পারছি না। আর তাছাড়া এখানে পার্লারের ট্রিটমেন্ট তো বাড়িতেই দিয়ে যায়, বিউটিশিয়ানরা এসে যায় বাড়িতে। কি ভালো ব্যাপার বলতো। এমনিতে আমরা দুই বোন খুব ভালো দেখতে ছিলাম, কিন্তু এখন এখানে এসে যেন আরো সুন্দরী হয়ে গেছি। কি বলিস? বাবারে বাবা, ওই বাড়িতে আমি আর যাব না। এরকম ভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। কিন্তু বিয়ের পর এখনো পর্যন্ত মিতালি এবং মীনাক্ষী তাদের মায়ের সঙ্গে একবারও দেখা করে আসেনি। এদিকে মায়াদেবী তার শেষ সম্বলটুকু বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়ে দিয়ে একদম নিঃস্ব হয়ে পড়ে। আর তাছাড়া তার কোম্পানির চাকরিটাও থাকে না, তাই তাকে লোকের বাড়িতে কাজ করে কোনো রকম ভাবে নিজের পেট চালাতে হয়। প্রায়ই তার মেয়েদের কথা মনে পড়লেও মেয়েরা কিন্তু তার কথা একটুও মনে করতো না। এমনকি একবার ফোন করেও খবর নিত না যে তার মা বেঁচে আছে কি মারা গেছে। এই যে বৌমারা, প্রায় 2 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তো একবারও বাপের বাড়ি যেতে দেখলাম না তোমাদেরকে। আর তাছাড়া তোমার মা কেমন আছেন না আছেন এই সমস্ত খবর নিয়েছো কখনো? আমারও অনেক ব্যস্ততার মধ্যে আমি আর খোঁজ খবর নিতে পারি না। ভাবি তোমাদের থেকে খোঁজ খবর নেব, কিন্তু তোমরা তো আবার কোনো খোঁজ খবরই রাখো না মায়ের। আমি কিন্তু তোমাদের পাড়াতে খবর নিয়েছিলাম, তোমার মা অত্যন্ত ভালো মানুষ। সেই হিসেবেই কিন্তু আমি বিয়েটা ঠিক করেছিলাম তোমাদের 2 বোনের। আমি বলি কি, তোমরা যাও একবার মায়ের কাছে খোঁজ খবর নিয়ে এসো, আর কদিন মায়ের কাছে থেকেও এসো। না না মা, আমরা ওই বাড়িতে একদম যেতে চাই না। আর তাছাড়া আমরা যদি চলে যাই আমাদের এখন রুটিন পাল্টে যাবে। এখানে একটা রুটিন লাইফ লিড করি আমরা, আর ওখানে কোনো রুটিন নেই। তাছাড়া ওখানে আমরা এখন যেতে পারবো না, থাকতেও পারবো না। এখানে আমাদের অনেক কাজ আছে। এই তো কালকে বিউটি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি। বাবা, তোমরা বিউটি পার্লারের ব্যাপারে ভাবছো অথচ নিজের মায়ের ব্যাপারে ভাবছো না। তোমরা কি ধরনের মেয়ে? আমারও যদি টাকা পয়সা না থাকতো তাহলে তোমরা আমার সঙ্গেও এই ধরনেরই ব্যবহার করতে। আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমরা যাও, এক্ষুনি গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসো। মিতালি এবং মীনাক্ষী নিরুপায় হয়ে তাদের মায়ের বাড়ি গেল। বাড়িতে গিয়ে দেখলো বাড়ি তালা বন্ধ। পাশের বাড়ির এক কাকিমা এসে মিতালি এবং মীনাক্ষীকে জানায় তাদের মায়ের কথা। মিতালি, মীনাক্ষী, এসেছিস মা? তোরা কতদিন পর এসেছিস? তোদেরকে কতদিন পর দেখলাম বাবা। কত বড় বাড়িতে তোদের বিয়ে হয়েছে। তোর মায়ের খোঁজ খবর রাখিস? মা তো খুব কষ্ট করে সংসার চালাচ্ছে। তোর মায়ের তো এখন কোম্পানির চাকরিটাও আর নেই। শুনলাম সমস্ত লোককে কোম্পানি ছাঁটাই করে দিয়েছে, তাই তোর মা কয়েকটা বাড়িতে রান্না বান্না করে সংসার চালায়। তোরা বরং আমার বাড়িতে এসে বস, তোর মা এলে না হয় চলে যাবি তোদের বাড়ি। এই সমস্ত কথা শোনার পর মিতালি এবং মীনাক্ষী দুজনেই খুব কষ্ট পায় এবং তারা তাদের ভুল বুঝতে পারে যে তার মায়ের সঙ্গে তারা কত বাজে ব্যবহার করেছে। ইতিমধ্যেই মিতালি এবং মীনাক্ষীর মা চলে আসে। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা কতই না খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। কোনোদিন তোমার কথা জানতেই চাইনি, তুমি কেমন আছো না আছো একবারও খোঁজ পর্যন্ত নিইনি। আমাদের মতো মেয়ে যেন কারণ না হয়। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমরা তোমাকে এক মুহূর্ত আর এখানে একা থাকতে দেব না। তুমি চলো আমাদের সঙ্গে, এক্ষুনি আমাদের শ্বশুর বাড়িতে চলো। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। এটাতেই আমার আনন্দ রে মা। আর তাছাড়া এখন থেকে আমি মেয়ের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আর তোর বাবা তো মাথা গোজার একটা ঠাঁই আমাকে করে দিয়েই গেছে, তাই আমি তোদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তোরা বরং মাঝে মাঝে এসে আমাকে দেখে যাস, তাতেই আমি খুশি হব। কিন্তু মা, তোমাকে আর কারোর বাড়িতে আমরা কাজ করতে দেব না। আমি আর বোন দুজনে মিলে তোমাকে হাত খরচ পাঠাবো, কিন্তু সেই টাকাতেই তোমাকে কিন্তু আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাতে হবে। এরকম ভাবে মিতালি এবং মীনাক্ষী তাদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের মাকে আপন করে নেয়। আর মায়াদেবীও তার 2 মেয়েকে ফিরে পেয়ে খুবই আনন্দ পায়। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ধন্যবাদ।